আসসালামু আলাইকুম। সারা বাংলা ডট নেটের বিশেষ আয়োজন সারা বাংলা ফোকাসে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আমাদের চারপাশের সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় কোভিড-19 মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত। আমাদের আজকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মুজিবুর রহমান, সিভিল সার্জন, কিশোরগঞ্জ। ডক্টর মুজিবুর রহমান, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। জি, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আরো আছেন মোহাম্মদ সোহরাব হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাপাহার, নওগাঁ। সোহরাব হোসেন, আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনাদেরকে অভিনন্দন। আরো যুক্ত হওয়ার কথা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা। কারিগরি কিছু ত্রুটির জন্য তার যুক্ত হতে বিলম্ব হচ্ছে। তো আমরা সবাই জানি যে এই সময়টা একটা দুর্যোগময় পরিস্থিতি, শুধু বাংলাদেশই নয়, বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের যে তাণ্ডব চলছে, পৃথিবীর উন্নত দেশগুলো এই তাণ্ডব মোকাবেলা করতে নাকানি চুবানি খাচ্ছে। সেই জায়গায় বাংলাদেশ তো আমরা যেভাবে আসলে লড়াই করছি দৃশ্যমান। তো এই লড়াই আমরা কিভাবে করছি, কিভাবে প্রতিরোধ করতে পারছি, বা আমাদের চারপাশের যে অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আজকের আয়োজন। বেসিক্যালি বাংলাদেশ বা কোনো দেশের গল্প বলতে গেলে সবার আগে রাজধানীর চিত্র উঠে আসে, এবং কিন্তু দেশটি পুরো তৃণমূল পর্যায়ে প্রান্তিক লেভেল বা প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সবকিছু নিয়েই একটি দেশ। তো আমরা আজকে আলোচনা করব আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে আসলে নভেল করোনা ভাইরাসের কি অবস্থা, আমরা এটাকে কিভাবে মোকাবেলা করছি, আমাদের কি করণীয় আছে বা আসলে কি করা উচিত। এই জন্য আমরা আমাদের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে যাদের যোগাযোগ, তাদেরকে আমরা আজকে আলোচনায় নিয়ে এসেছি। আমি শুরুতেই চলে যাব কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মুজিবুর রহমানের কাছে। ডক্টর মুজিবুর রহমান, আমরা তো শুরুতে দেখেছি যে নভেল করোনা ভাইরাসের হটস্পট হিসেবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ছিল, কিন্তু আঞ্চলিক পর্যায়ে দেখেছি যে আসলে কিশোরগঞ্জেও এই ভাইরাসের দুর্দান্ত প্রতাপ চলছে। আপনি একটু জানাবেন যে আপনাদের ওখানকার কি অবস্থা আসলে এই ভাইরাসটার? জি, আপনাকে ধন্যবাদ। এবং পাশাপাশি আজকে যারা এখানে সংযুক্ত হয়েছেন, আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন যে আমাদের কিশোরগঞ্জ জেলায় শুরুর দিকে আমাদের আক্রান্তের সংখ্যা, যেটা বলা হয় যে হটস্পট, হ্যাঁ, সারা বাংলাদেশে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, এই এই এগুলির পরপরই কিন্তু কিশোরগঞ্জে অবস্থান ছিল। একটা সময় তৃতীয় বা চতুর্থ অবস্থানে ছিল আক্রান্তের সংখ্যার দিক থেকে। কিন্তু এই মুহূর্তে কিন্তু কিশোরগঞ্জের অবস্থান আক্রান্তের সংখ্যার দিক থেকে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমাদের উপরের দিকে আরো অন্যান্য জেলা চলে এসেছে। এর মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা সহ অনেকগুলো জেলা আমাদের উপরে চলে আসছে। আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জ 10 বা 9, 11 এরকম অবস্থানে আছে। তারপরেও আমি বলবো যে আমাদের সংক্রমণ, আমরা গতকাল পর্যন্ত, আজকে সকালে আমাদের যে রিপোর্ট, সে অনুযায়ী আক্রান্ত হচ্ছে 404 জন। 404 জন। এবং এর মধ্যে অবশ্য একটু ভালো দিক হচ্ছে আমাদের 208 জন অলরেডি আমাদের সুস্থ হয়েছে। সেটা এবং শুরুর দিকে আমাদের কিন্তু অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ অনেকেই আক্রান্ত ছিলেন, এবং তারা এখন কিন্তু আমাদের এই সবাই সুস্থ হয়ে তারা কাজে ফিরে এসেছে। আমরা শুনেছিলাম যে কিশোরগঞ্জের 19 জন চিকিৎসক আক্রান্ত হয়েছিলেন। না, এই সংখ্যাটা আরো বেশি ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আমার সবাই সুস্থ হয়ে তারা কিন্তু চিকিৎসা কাজে এবং যার যার অফিসে যোগদান করেছেন। এবং আমাদের পুলিশ বাহিনী সম্মানিত 13 জন সদস্য, 11 জন সদস্য তারা আক্রান্ত ছিলেন, তারাও সুস্থ হয়ে
আমাদের প্রশাসনের, আমাদের এসিলেন ওনারা আক্রান্ত ছিলেন, তারাও সুস্থ হয়ে এখন কাজে আছেন। আমাদের নার্সিং কর্মকর্তা তারা অসুস্থ ছিলেন 13 জনের মতো, তারাও কিন্তু সুস্থ হয়েছেন। তো এদিক থেকে আমাদের সুস্থতার হার কিন্তু খুব ভালো। এই আমি যা বলছিলাম যে 404 জনের মধ্যে 208 জন, প্রায় 50% আমাদের কিন্তু সুস্থ। আমাদের মৃত্যু আছে আজকে পর্যন্ত আমাদের 11 জন। আজকে সকালে একজন মারা গিয়েছেন, এই হিসাবে আমাদের 12 জন মৃত্যুর তালিকায় আছেন। এবং এই মৃত্যু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমার মানে আক্রান্ত হওয়ার পর আহ, সপ্তাহখানেক পরে মৃত্যু হয়েছে এরকম 2 জন। আর বাকিরা কিন্তু বেশিরভাগই আমাদের মৃত্যুর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহের পর তারা চিহ্নিত হয়েছেন যে তারা কোভিড-19 পজিটিভ। তার এটা মানে যদি আমার মৃতের বিশ্লেষণ, তার মানে হচ্ছে মৃতের মৃতের আগে যে তাদেরকে আপনার চিহ্নিত করা যায়নি। জি, এটার অর্থ হচ্ছে যে অনেকেই সিমটম নিয়ে তারা আহ, চিকিৎসকের কাছে আসেননি, অথবা তারা অনেক সময় যেটা এখন প্রবলেম হচ্ছে যে অনেক সময় প্রতিবেশী বা সামাজিক কারণে তারা স্যাম্পল দিতে অথবা তারা চিকিৎসা নিতে কিন্তু আগ্রহী হচ্ছেন না। এবং আমাদের কিন্তু এই স্যাম্পল কালেকশনের জন্য আপনারা জানেন যে আমাদের ব্যাপক প্রচার প্রচারণা আছে, স্বাস্থ্য বিভাগ সহ, প্রশাসন সহ, পুলিশ বিভাগ সহ সকলেই প্রচার করছি আমরা, কিশোরগঞ্জে যাতে মোট তারা কতগুলো স্যাম্পল কালেকশন বুথ আছে? আমাদের স্যাম্পল কিন্তু বুথটা কিন্তু এটা আমরা স্থানীয় ব্যবস্থাপনায় করেছি, যেটা স্ট্রাকচার করে সেটা বিভিন্ন প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি তাদের সহায়তায় কিন্তু আমরা বুথগুলো স্থাপন করেছি। এছাড়াও আমাদের প্রতিটা হেলথ সংখ্যাটা বলবেন কমপ্লেক্সে যে কত কিন্তু সংখ্যা বা কতগুলো উপজেলা হাসপাতালে বা কতগুলো জায়গাতে মানে আসলে টেস্ট? এটা এটা আমি বলছি যে আমি 13টি উপজেলাতে আমাদের 13টা হেলথ কমপ্লেক্সে একটি রুমকে অ্যাসাইন করা হয়েছে যে সেখানে স্যাম্পল নেওয়া হবে এবং নিচ্ছে তারা। পাশাপাশি সব পেশেন্ট কিন্তু আসতে পারছে না, তাদের বাড়িতেও কিন্তু আমরা যখনই কোনো মেসেজ পাচ্ছি বিভিন্ন স্তর থেকে, তখনই কিন্তু আমরা ওই বাড়ি, ওই আক্রান্ত ব্যক্তির বাড়ি থেকে আমাদের টিম আছে এবং আমাদের গাড়ি অ্যাসাইন করা আছে এবং আমাদের স্বাস্থ্যকর্মী নিয়োজিত আছে, তারা গিয়ে বাড়ি থেকেও কিন্তু অনেক স্যাম্পল কালেকশন করছে। তার মানে প্রতিটি উপজেলাতেই কিন্তু হেলথ কমপ্লেক্সে সংগ্রহ হচ্ছে। হেলথ কমপ্লেক্সে যেগুলিতে আমরা বুথ স্থাপন করেছি সেখান থেকেও নেওয়া হচ্ছে, পাশাপাশি একটি মোবাইল টিম কাজ করছে, তারা এই স্যাম্পল গুলি কালেকশন করছে। এবং এই সব স্যাম্পল কালেক্টেড হয়ে আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে আমরা সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে পাঠাচ্ছি। এবং আহ, আহ, খুশির খবর হচ্ছে যে আমাদের এই এতদিন আমরা কিন্তু আইপিএইচ এ জনস্বাস্থ্য প্রতিষ্ঠান যেটা মহাখালীতে, সেখানে আমরা এই স্যাম্পল গুলি পাঠাতাম। এবং এই স্যাম্পল গুলো আপনি জানেন যে ঢাকায় কিন্তু অনেক 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 লোড। হ্যাঁ, একটি স্যাম্পল আমরা যে তারিখে পাঠাই সেটা রিপোর্ট পেতে পেতে কিন্তু 4-5 দিন সময় লেগে যেত। তা আমাদের কিশোরগঞ্জে গতকাল থেকে আমাদের একটি পিসিআর ল্যাব আমাদের নতুন স্থাপন হয়েছে এবং এটি কার্যক্রম আমরা গতকালই প্রথম কার্যক্রমে এটা গিয়েছে এবং সেখান থেকে আমরা প্রথম একটি রেজাল্ট পেয়েছি, আজকেও সেটার কার্যক্রম চলছে। সেদিক থেকে আমরা আশা করছি যে কিশোরগঞ্জে যে রিপোর্ট গুলো, সেই রিপোর্ট গুলো এটা আরো কয়েকদিন সময় লাগবে, সেই রিপোর্ট গুলি আমরা আগের চেয়ে দ্রুত পাবো এবং তার রোগী শনাক্ত তার করতে মানে পারবো। তার মানে বোঝা যাচ্ছে যে কিশোরগঞ্জ শুরুতে ব্যাপকভাবে ইনফেক্টেড হলেও আস্তে আস্তে আসলে সেই জিনিসটাকে আয়ত্ত করে নিয়ে আসতেছে, বা আক্রান্ত হওয়ার পরে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে, এবং এই সময়ে অন্যান্য জেলাগুলো আরো বেশি ইফেক্টেড হচ্ছে। আমি আপনাদের যে লিঙ্কটা দিছিলাম ওখানে কিন্তু আপনার কাছে আবার আসবো, যাচ্ছি সোহরাব হোসেনের কাছে। সোহরাব হোসেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা। ধন্যবাদ। আমরা ততক্ষণ শুনলাম কিশোরগঞ্জের গল্প। আসলে সাপাহারের কি অবস্থা? সাপাহারের লোকজন কেমন ভাবে আক্রান্ত হচ্ছে, বা ওইখানকার সার্বিক চিত্রটা কি? ধন্যবাদ। আসলে সাপাহার উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 14 জন। হ্যাঁ। তো এটা একেবারেই দেশের সীমান্তবর্তী একটা উপজেলা। হুম আচ্ছা, হুম। আমার কথাটা রিফ্লেক্ট করছে? আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। তো এখানে প্রচুর পরিমাণে লোক দেশের বিভিন্ন প্রান্তে থাকে।
যার কারণে তারা যখন এসছে তাদের মধ্য দিয়েই আসলে আমাদের এই যারা এসছে প্রত্যেকেই সাপাহারের বাইরে থেকে আসা লোক। এবং তাদের মধ্যে আমাদের একটা প্রচেষ্টা ছিল যারা বাইরে থেকে আসবে তাদেরকে প্রথমেই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা। এবং এই 14 জন প্রত্যেকেই সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন, কেউ কেউ আইসোলেশনে ছিলেন, কেউ ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে ছিলেন, যার কারণে হয়তোবা এরটার থেকে আরো বেশি ছড়িয়ে পড়েনি। আপনার আপনার সাপাহারের যে অবস্থা সেটা সীমান্তবর্তী অঞ্চল হওয়াতে আমাদের আহ, হ্যাঁ, হ্যাঁ, আপনার সাপাহারের যে অবস্থা যে কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা চাপে রেখে সাউন্ড অফ করে দিলে থাকবে। দুইটা জি আচ্ছা। ডিভাইস একসঙ্গে চললে আসলে ইকো হবে, প্রতিধ্বনি হবে। জি হ্যাঁ, জি এখন ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, এই সাপাহারের যে গল্পটা শুনছিলাম, যে সাপাহারে আসলে বাইরে থেকে লোকজন আসার কারণে ইনফেক্টেড হয়েছে, কিন্তু সাপাহারে আসলে বাইরে থেকে যে লোকটা ভেতরে ঢুকছে তাকে ঢোকার আগে স্ক্রিনিং এর জন্য কি ব্যবস্থা নেওয়া আছে বা আপনারা কি উদ্যোগ নিয়েছেন? আসলে এটার যে এন্ট্রি পয়েন্ট, সাপাহারে ঢোকার যে কয়টা এন্ট্রি পয়েন্ট, প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ওখানে চেকপোস্ট বসানো হয়েছিল এবং তাদের মাধ্যমে তো এটা মনিটরিং করা হয়েছেই। তারপরেও আমাদের প্রত্যেকটা এখানে যেমন 6টা ইউনিয়ন আছে, 6টা ইউনিয়নে একটা ভলেন্টিয়ার টিম গঠন করা হয়েছিল, যারা আসলে ওই ইউনিয়নে কেউ বাহির থেকে আসলো কিনা সেই ধরনের তথ্য আমাদেরকে জানিয়েছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে আমরা সেটা যাচাই বাছাই করে আমাদের স্বাস্থ্য বিভাগ, তারপর এই পুলিশ বিভাগ যারা আছেন তাদের মাধ্যমে তথ্যগুলো যাচাই বাছাই করে তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং যে ক্ষেত্রে যারা পরিবার কেউ যদি থাকে, সেই পুরো পরিবারটিকেই আমরা চেষ্টা করেছি যেন তারা কোয়ারেন্টাইনে থাকেন। আচ্ছা, এই যে কোয়ারেন্টাইনে যে থাকার ব্যবস্থা করেছেন, এটা কি কেন্দ্রীয় ভাবে আপনারা প্রাতিষ্ঠানিক কোনো কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে পেরেছেন, নাকি যাদেরকে চিহ্নিত করেছেন তারা ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তি সহায়তায় কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে? না, আমাদের প্রথম প্রচেষ্টা ছিল যেন তারা হোম আইসোলেশনে থাকেন, মানে বাড়ির মধ্যেই থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাড়ির মধ্যে আমরা বলে এসেছি কিন্তু তারা সেখানে থাকছেন না। সেক্ষেত্রে নিকটবর্তী কোনো স্কুল বা যেখানে সেই সুবিধাগুলো মোটামুটি ভাবে অ্যাকুমুলেট করা যাবে সেই জায়গাতে তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং তাদের সেখানে তাদের খাবারের জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদেরকে সেই সহযোগিতাগুলো করার জন্য। বা এখনকার পরিস্থিতি কি? এখন আপনাদের সাপাহারের লোকজন স্যাম্পল বা এটা টেস্ট করানোর জন্য ওইখানকার প্রস্তুতি বা সুযোগ সুবিধা কেমন? বা সাপাহারের কেউ যদি উপসর্গ মনে হয় যে আমি সাপাহারের লোক, আমার উপসর্গ দেখা দিয়েছে, সে কোথায় যেতে হয় আসলে টেস্ট করানোর জন্য? আসলে এখানে আমাদের স্বাস্থ্য বিভাগ এই কাজগুলো তো মনিটরিং স্বাস্থ্য বিভাগ করেন। আমাদের যে কোনো তথ্য আমাদের জানা মাত্রই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সেই রোগীর নমুনা নেয়ার ব্যবস্থা করি এবং সেই আপনার নমুনাটা। আপনার সাপাহার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে কতটুকু দূরত্বে বা কেমন ডিস্টেন্স? না, এটা একেবারেই 1/2 কিলো দূরত্বে। আচ্ছা, আচ্ছা, সেইখানে কি অ্যাভেলেবেল আসলে টেস্ট করার আছে কিনা, পর্যাপ্ত সুবিধা এখনো আছে? পর্যন্ত আমাদের যাদেরকে সন্দেহ হয়েছে মোটামুটি সবাইকেই টেস্ট করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এমনকি যারা নিজে অনেকে আছেন যারা নিজের ইচ্ছায়ও টেস্ট করতে চেয়েছেন, আমরা চেষ্টা করেছি সেই সব মানুষজনকেও আহ, এই সুযোগটা দেওয়ার জন্য, সবাই আচ্ছা। আর এই সম্মিলিতভাবে। আপনাদের এই স্যাম্পল গুলো নিয়ে তারপরে এইটা কোন পিসিআর ল্যাব থেকে টেস্ট করানো হচ্ছে এটা কি জানেন? এটা প্রথমে এখানে রাজশাহীতে যখন শুরু হলো, রাজশাহীতে কিছুদিন টেস্ট করা হয়েছে, এখন আমরা সোহরাব হাসানকে শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে কারিগরি ত্রুটির কারণে। আচ্ছা, আমরা তার সঙ্গে যুক্ত হলে আবার সোহরাব হাসানের কাছে যাচ্ছি ডক্টর মুজিবুর রহমানের কাছে। আপনার গল্পটা শুনলাম যে কিশোরগঞ্জ খুব ভালোভাবে এটাকে প্রতিরোধ করছে। আমাকে কি বলবেন ডক্টর মুজিবুর রহমান, যে কিশোরগঞ্জের মধ্যে দেখলাম যে ভৈরব যে অঞ্চলটি আছে এইখানে আবার মনে হয় ইনফেক্টিভ একটু বেশি, আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে আমাদের
টোটাল 404 জন পেশেন্টের মধ্যে 142 জনেই কিন্তু আপনার ভৈরবে আক্রান্ত। এবং ভৈরব আপনি জানেন যে অনেক ঐতিহ্যবাহী এবং অনেক আগে থেকে একটা বাণিজ্য কেন্দ্র, প্লাস এখানে অনেক জেলার মানুষের এখানে আহ, তারা মাইগ্রেটেড অনেকে আছে যারা অরিজিনাল ভৈরবের, তারা ছাড়াও কিন্তু এখানে এটা একটা ট্রানজিট বলতে পারেন, যে কারণে এখানে অন্য জায়গা থেকে এসে এখানে ব্যবসা বাণিজ্য সহ এই স্থাপনা তৈরি করা এইরকম লোকের সংখ্যা বেশি। এবং যেহেতু আপনার আমরা আমি যেটা বলবো যে আমরা কিন্তু শুরুর দিকে কিশোরগঞ্জে একদম শুরুর দিকে আমরা যখন বাংলাদেশে প্রথম পজিটিভ ডিটেক্টেড হয়, আমাদের কিশোরগঞ্জে প্রথম পজিটিভ ডিটেক্টেড হয় এপ্রিল মাসের 8 তারিখে। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের পজিটিভ সংখ্যা ছিল না, এবং আমরা কিন্তু বিদেশ ফেরত যারা ছিল তাদেরকে কিন্তু আমরা প্রপারলি একদম 3 বিভাগের মাধ্যমে, প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ, আমরা অনেক পরিশ্রম করে কিন্তু তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এই কাজগুলি করেছিলাম, যে কারণে আমরা কিন্তু এই জায়গাটাতে আহ, ব্যবস্থা নিতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন এই যে লাস্ট কিছু ফ্লাইটে আমরা আমাদের আমি বলবো যে কিশোরগঞ্জে আসলে বিদেশ ফেরত কারো মাধ্যমে কিন্তু হয়নি, কিন্তু আমাদের প্রথম কেস যেটা ডিটেক্ট হয় সেটা ঢাকা থেকে আগত একজন ব্যবসায়ী, তার শরীরে প্রথম তার ডেড বডি থেকে আমরা প্রথম ডিটেক্ট করি। এবং পরবর্তীতে সমস্ত কেসগুলি যদি আমরা বিশ্লেষণ করি, ম্যাক্সিমাম কেস হচ্ছে আমাদের ঢাকা ফেরত, নারায়ণগঞ্জ ফেরত অথবা গাজীপুর। এবং আপনি জানেন যে এই মানে এই জেলার জায়গাতে বাইরে থেকে কিশোরগঞ্জে। যারা প্রবেশ করেছে তাদেরকে আসলে জি। আমরা সঠিকভাবে স্ক্রিনিং করতে পারিনি, বিশেষত এইখানেই, তাই না? হ্যাঁ, সে না, ডিরেক্ট বিদেশ ফেরত থেকেও আমাদের হয়নি, হয়েছে বেসিক্যালি কিশোরগঞ্জের ম্যাক্সিমাম মানুষের ব্যবসা বলেন, চাকুরি বলেন, সব ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী, এই 4টা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক কিন্তু ম্যাক্সিমাম। তো যে কারণে এখান থেকেই আমাদের মেইনলি এই পজিটিভ যে সংক্রমণ, সেই সংক্রমণটা হয়েছে বলে আমরা ধারণা করছি। আর পাশাপাশি কন্টাক্ট ট্রেসিং এর যে আমরা হিস্ট্রি, সেখানেও কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে এই জেলাগুলি থেকে সাধারণত মানুষ আসার পর বেসিক্যালি আমরা কিন্তু সত্যিকার অর্থে একদম টোটালি 100% লকডাউন, যেটা সেটা কিন্তু আমরা খুব বেশি করতে পারিনি বলা যাবে। মানে এটা বলতে দ্বিধা নেই যে আমরা একদম কমপ্লিটলি বিভিন্ন কারণে, বেসিক্যালি ইকোনমিক কন্ডিশন সবকিছু মিলে এখন তো আমাদের ধরেন সীমিত পরিসরে সবকিছুই আমাদের চালু করতে হচ্ছে, আমাদের অফিস আদালত, আমাদের ব্যবসা বাণিজ্য, মার্কেট সবকিছুই, তার মানে শুধু একজন শিক্ষা প্রতিষ্ঠান বাদে। একজন চিকিৎসক হিসেবে আপনি মনে করছেন যে আমরা যদি আসলে লকডাউনটা বা সাময়িক ছুটি আমরা যেটাই বলি না কেন, আমরা সোশ্যাল ডিস্টেন্স বা শারীরিক দূরত্বটা যদি আমরা আসলে শতভাগ দূরত্ব বজায় রাখতে পারতাম তাহলে হয়তো এত ইনফেক্টেড হতো না, তাই তো? হ্যাঁ, বেসিক্যালি আমি শুধু বলবো যে যদি আমরা শুধু সামাজিক দূরত্ব এবং মাস্কটা ঠিক মতো আমরা ব্যবহার করতে পারি। আপনি স্টাডি আছে যে আপনি যদি আহ, শুধুমাত্র একজন, আমরা দুইজন, একটা একটা পজিটিভ কেস এবং তার সাথে একজন যদি থাকে, এই দুইজনের মাঝখানে একজন যদি শুধু একটা মাস্ক পরে, তাহলে 70%, শুধু পজিটিভ ব্যক্তি বা যিনি কন্ট্যাক্টে উনি যদি একটা মাস্ক পরে, তাহলে কিন্তু 70% আপনি প্রিভেনশন করা যায়। শুধু তার মানে আমরা পজিটিভ যদি ব্যক্তি যদি করেন তাহলে স্বাস্থ্যবিধিগুলো আসলে 95%। হ্যাঁ। স্বাস্থ্যবিধিগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে আসলে প্রতিরোধ করতে পারি। আপনার কাছে আবার আসবো। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমি মনে করি যে এটা ছাড়া আপনার স্বাস্থ্যবিধি আমাদের যে, আপনি জানেন যে একটা টেকনিক্যাল কমিটি আমাদের কিন্তু একটি অলরেডি আমাদের এই যে এরকম একটি আমি দেখাই, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের এই যে একটি আপনার প্রটোকল। হ্যাঁ, হুম, এই কোভিড-19 সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা, এটা হুম, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গেলে যে কেউ এটা ডাউনলোড করতে পারবে। এবং এখানে আপনার, আছে। হ্যাঁ। জি 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 জি, এটা এখন আমাদের এই গাইডলাইনে বেসিক্যালি আমাদের চলতে হবে, যে আপনার অফিস স্পেস
কিভাবে আপনি স্বাস্থ্যবিধি মানবেন, আপনি বাড়িতে কিভাবে স্বাস্থ্যবিধি মানবেন, আপনি ফ্যাক্টরিতে কিভাবে করবেন, একটা শপিং মলে কিভাবে করবেন, আপনি একটি সেলুনে কিভাবে হ্যাঁ, করবেন, এখন এই আমাদের এই তো এই আসলে গাইডলাইন। এরকম রুলস বা বিধিগুলো আছে, স্বাস্থ্য বিধিগুলো আমরা আসলে প্রণয়ন করেছি, কিন্তু প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে আমাদের নাগরিকদের শতভাগ সচেতন সচেতন না, বা এই সচেতনতার জায়গাতে ঘাটতি আছে। তো এই জায়গাতে আপনার অভিমত কি? এই জায়গাটা আমরা কিভাবে কিউর করতে পারি, বা এই জায়গাটা কিভাবে সংশোধন করতে পারি? এর মধ্যে শামীমারা নিপা, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত। শামীমারা নিপা, উপজেলা নির্বাহী ধন্যবাদ। কর্মকর্তা, কালিহাতী, টাঙ্গাইল। এতক্ষণ আসলে কারিগরি খুঁটির সাথে যুক্ত হতে পারেননি, আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আমরা শুরু করে দিয়েছি, আপনার কাছে আসবো। কথা বলছিলাম ধন্যবাদ। আহ, হ্যাঁ, কথা বলছিলাম কিশোরগঞ্জের সিভিল সার্জন ডক্টর মুজিবুর রহমানের কাছে। ডক্টর মুজিবুর রহমান, এই যে গ্যাপগুলো, এই যে স্বাস্থ্যবিধিগুলো যে আমরা মানছি না, বা লকডাউন বলি, বা সাময়িক ছুটি বলি, এগুলো আমরা আসলে করছি না, সেগুলো আসলে কিভাবে মেনটেন করা যায়? আপনার পরামর্শ কি? না, আসলে পরামর্শ বলতে আমাদের এই ব্যাপক মানে গণসচেতনতা ছাড়া এটার বিকল্প নেই। এবং সবাই যদি এই স্বাস্থ্যবিধিগুলি আহ, নিজে নিজে এগুলি পালন না করে, এবং এটা এককভাবে শুধু স্বাস্থ্য বিভাগ একা করতে পারবে এরকমও আমি বিশ্বাস করি না। এটা আসলে সমন্বিতভাবে আমরা একটা টিমে কাজ করতেছি, কিন্তু আমাদের এইখানে জেলা সরকারের প্রশাসন, পক্ষ জেলা থেকে কোনো জেলা আমি শক্তিশালী? আমি আমি বলছি যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি, হ্যাঁ, স্থানীয় সরকার, এবং ইভেন আপনার একটি ওয়ার্ড লেভেল পর্যন্ত কিন্তু আমাদের কমিটিগুলি বিস্তৃত। সকলের সমন্বিতভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের সমন্বিতভাবে কিন্তু এই গণসচেতনতা বৃদ্ধি করার কাজ করতে হবে। পাশাপাশি যেখানে প্রয়োজন সেখানে সংক্রামক ব্যাধি যে আইন আছে সেটি প্রয়োগ করতে হবে। কিছু জায়গায় আমাদের হয়তো মোবাইল কোর্ট এগুলি চলমান, আমাদের সবকিছুই কিন্তু আমরা করছি। আহ পাশাপাশি এই যে বিভিন্ন মিডিয়া, সংবাদপত্র এবং আপনার অনলাইন ভিত্তিক সবাই কিন্তু, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সবাই কিন্তু সচেতন আসলে করার সমন্বিতভাবে জন্য, কাজ হ্যাঁ, করতে হবে। সবাই কাজ আচ্ছা, আবার করছে। আসবো। যাচ্ছি শামীমারা নিপার কাছে। আমরা এতক্ষণ আসলে তৃণমূল পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে নভেল করোনা ভাইরাসের যে তাণ্ডব বা প্রতিরোধ, সেই গল্প শুনছিলাম। আপনি কি জানাবেন যে কালিহাতির কি অবস্থা? কালিহাতিতে নভেল করোনা ভাইরাসকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন? শামীমারা ধন্যবাদ। নিপা। হ্যাঁ, একটা বিষয় আমি বলবো যে আপনারা যেহেতু প্রান্তিক পর্যায়ে পরিস্থিতিটা জানতে চাচ্ছেন, তো সরকারি যে সকল নির্দেশনা আসছে সেই সকল নির্দেশনা একদম যথাযথভাবে প্রতিপালন করানোর জন্য আমরা চেষ্টা করছি। মাঠ পর্যায়ে যারা প্রশাসন পরিবারের সদস্যরা আছে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা শুধুমাত্র সরকারি নির্দেশনাই না, এর পাশাপাশি আপনার লোকাল রিসোর্স মোবিলাইজ করে কিভাবে আরো উন্নততর প্র্যাকটিস করা যায় সেটার জন্য কিন্তু আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তো আমি এতক্ষণের আলোচনা শুনতে পাই না, দুঃখিত। তবে আমি আমার উপজেলায়, কালিহাতী উপজেলায় স্বাস্থ্য বিভাগের আমরা কিছু নতুন উদ্যোগ নিয়েছি। তার মধ্যে 3টা উদ্যোগের কথা আমরা খুব সংক্ষেপে বলতে চাই, এবং আমরা খুবই কার্যকর ফলাফল পেয়েছি। প্রথমত একটা যেমন? বিষয় যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যাঁ, বলেন। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের যখন করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় এরপরে কিন্তু আমাদের সাধারণ রোগী যারা আছে তারা কিন্তু চিকিৎসা সেবা নিতে একটা ভয়ঙ্কর রকম ভোগান্তির শিকার হয়েছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে যখন হসপিটালে কোনো করোনা রোগী যখন অ্যাডমিটেড থাকছে তারা অনেক সময় একটু আশঙ্কা যে ওখানে গেলে তারা সংক্রমিত হবেন কিনা। একইভাবে ডাক্তারদের জন্য কিন্তু জিনিসটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তা আমরা চেষ্টা করেছি আমাদের স্বাস্থ্যকর্মী, ডাক্তার এবং হসপিটালে যত ধরনের অক্সিলারি স্টাফ আছে তাদেরকে আমরা একদম কিভাবে একটা সেফেস্ট এনভায়রনমেন্ট দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রশাসন থেকে উদ্যোগ গ্রহণ করেছি, আমরা অর্থায়ন নিয়েছি উপজেলা পরিষদের। তা আমরা এখানে যেটা করেছি, আমাদের হসপিটালে আউটডোরে যে রোগীগুলো দেখা হয়, তো সেই রোগীগুলো সাধারণত রোগী দেখার সিস্টেমটা হচ্ছে প্রথমে একজন পেশেন্ট এসে একটা টিকিট নেয়। সেই টিকিটটা নেওয়ার পরে কিন্তু উনি ডাক্তারের কাছে যান। ডাক্তার তারপর ওই টিকিটের উপর একটা প্রেসক্রিপশন করে দেন। এরপরে উনি সেই প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি বিভাগে যান। পরে ওখান থেকে আবার
ওষুধ নিয়ে যান। তো দেখা যাচ্ছে একই পেশেন্টকে মানে কিন্তু একজন অনেক রোগীকে বা একজন আসলে উপসর্গ ব্যক্তিকে বা হাসপাতালে গেলে অনেকগুলো চেম্বার ঘুরতে হয়, তাই তো? অনেকগুলো চেম্বারে ঘুরতে হচ্ছে, জি। হ্যাঁ, এবং যিনি স্বাস্থ্য সেবাটা দিচ্ছে তাকে কিন্তু অনেকগুলো পেশেন্টের এরকম এক্সপোজড হতে হচ্ছে। তো হ্যাঁ, আমরা হ্যাঁ। একটা চারটা চেম্বার বিশিষ্ট একদম কাচের একটা রুম করে ফেলেছি, ছোট ছোট পার্টিশন দেওয়া, ভিতরে এয়ার কন্ডিশন আছে। তো প্রথম রুমে আমরা বসিয়েছি আমাদের যে স্টাফ টিকিটটা ইস্যু করেন। তো উনি টিকিটটা ইস্যু করে ওটা পেশেন্টের হাতে না দিয়ে উনি পাশে ডক্টরের কাছে দিচ্ছেন। তো ডক্টর আচ্ছা। ওনার সেফটি চেম্বারের ভিতর থেকেই যে প্রাইমারি এক্সামিনেশনের জন্য যা কিছু দরকার, যে থার্মাল স্ক্যানার দিয়ে, ডিজিটাল থার্মাল স্ক্যানার দিয়ে ওনার টেম্পারেচার দেখা, তারপরে একটা পালস অক্সিমিটার আছে, তারপর একটা স্টেথও ভিতর থেকে দেওয়া আছে, এর পাশাপাশি আমাদের ডিজিটাল প্রেশার মাপার যে মেশিনটা। তো প্রাইমারি এক্সামিনেশন করার পরে ডক্টর যে প্রেসক্রিপশনটা লিখছেন ওইটা টিকেটে না লিখে উনি এটা কম্পিউটারে টাইপ করছেন প্রেসক্রিপশনটা টোটালি। তো এই প্রেসক্রিপশনটা দেওয়ার পরে এটা উনি আবার পেশেন্টকে দিচ্ছেন না, এই প্রেসক্রিপশনটা প্রিন্ট হচ্ছে, আমাদের প্রিন্টার সেট করা আছে ফার্মেসি বিভাগের মধ্যে, তো ওখানে প্রিন্ট হচ্ছে। তো পেশেন্ট শুধুমাত্র ওনার টোকেন নাম্বারটা যখন ফার্মেসি বিভাগে বলছেন তখন কিন্তু ওখান থেকে উনি জাস্ট টোকেন নাম্বারটা বলে প্রেসক্রিপশন সহ ওষুধ নিয়ে চলে যাচ্ছেন। এখানে আমাদের হসপিটালে যত ধরনের স্টাফ আছে তারা কিন্তু খুব একটা নিরাপদ পরিবেশে, একটা নিরাপত্তা বলার মধ্যে থেকে নিশ্চিন্তে কিন্তু স্বাস্থ্য সেবা তার দিয়ে মানে যাচ্ছে। আপনারা এমন একটি মেকানিজম ক্রিয়েট করেছেন যেখানে আসলে রোগী সরাসরি চিকিৎসক বা এই চিকিৎসা সংক্রান্ত সেবার সঙ্গে যারা জড়িত তাদের সরাসরি সংস্পর্শে আসতে হচ্ছে না, কিন্তু সেবাটা না, পাচ্ছে। হ্যাঁ, আউটডোরের সেবাটা উনি যথাযথভাবেই পাচ্ছেন। তো এখানে আচ্ছা। একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু জানি না যে এই করোনার সাথে আমাদের কতদিন আসলে অবস্থান করতে হবে, হতে পারে যে এই সময়টা অনেক লম্বা। একই সাথে কিন্তু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পেয়েছি যে আমরা উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো আছে সেখানে আমরা করোনা রোগীকে ট্রিটমেন্ট দিব। তো তাহলে আউটডোরের যে পেশেন্টরা সার্ভিস পাচ্ছে তাদের জন্য আমাদের এই ব্যবস্থাটা আমরা করেছি। এর পাশাপাশি আমাদের আরেকটা উদ্যোগ আছে যে করোনা যে স্যাম্পল কালেকশনটা করার জন্য। এটার জন্য কিন্তু একদম খুব ডেডিকেটেড আলাদা ভেহিকেল এখন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসেনি। আমরা প্রশাসনের মাধ্যমে যেগুলো গাড়ি রিকুইজিশন করি সেখানে অনেক ধরনের সমস্যা, যে ড্রাইভাররা অনেক সময় আপত্তি জানান যে করোনা স্যাম্পল কালেকশন যাচ্ছে এই গাড়িগুলো তারা চালাবেন না, নানা ধরনের চ্যালেঞ্জ। এবং যে রোগীর অলরেডি উপসর্গ আছে তারা যদি স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত আসতে চান তাহলে একটা সমস্যা হচ্ছে, একদম লোকালি যে ভেহিকল গুলো তারা ইউজ করেন, একটা অটো রিক্সা অথবা সিএনজি, তো পাবলিক কোনো ট্রান্সপোর্ট ইউজ করে যখন উনি হসপিটাল পর্যন্ত আসছেন, তো উনি যদি পজিটিভ পেশেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু অলরেডি অনেককে উনি সংক্রমিত করে ফেলবেন গণপরিবহনে। এবং আমাদের হসপিটাল এবং বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেই কিন্তু টেকনিশিয়ান একজন অথবা দুইজন, এখানে সিভিল সার্জন মাথায় আছেন উনি বলতে পারবেন যে এর বেশি না। তো সেক্ষেত্রে দেখা যায় এই এক দুইজন টেকনিশিয়ান পুরো উপজেলা কাভার করবে, এটাও কিন্তু খুব টাফ। তো আমরা একটা ডেডিকেটেড ভেহিকেল বানিয়েছি এটার জন্য কোরিয়া এবং ইন্ডিয়ার আদলে, যে এখানে যিনি স্যাম্পল কালেকশন করবেন উনি গাড়ির মধ্যেই থাকবেন এবং ওনার বাইরে গ্লাভস থাকবে এবং ওই যেটা একটা ছোট একটা আইস বক্স যেটার মধ্যে স্যাম্পল গুলো রাখা হয় সেটা গাড়ির সাথে অ্যাটাচড। তো এই গাড়িটা ঘুরে ঘুরে সারা উপজেলা থেকে স্যাম্পল কালেকশন করবে। তো আমার উপজেলায় এখন যেটা হচ্ছে যে প্রায় 50টার মতো স্যাম্পল কালেকশন হচ্ছে, কিন্তু আমাদের যে টেকনিশিয়ান আছেন তাদের কষ্ট হচ্ছে না। তার মানে শামিমা নিপা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে কালিহাতী উপজেলাতে আসলে এমন একটি ব্যবস্থা গড়ে উঠেছে যে ব্যবস্থার মাধ্যমে সবাই খুব সতর্কভাবে এবং কি বলে এটাকে মানে খুব নিরাপদ থেকে চিকিৎসাও পাচ্ছেন, ইভেন যিনি চিকিৎসক তিনি খুব নিরাপদ অবস্থান থেকে চিকিৎসা দিতে পারছেন। এবং আপনার স্যাম্পল কালেকশন এবং চিকিৎসা সেবা দেওয়া পদ্ধতি দুটো খাতেই ব্যাপক ইনোভেটিভ ক্রিয়েটিভ দেখিয়েছেন। আপনাকে ধন্যবাদ, এটা খুব ভালো উদ্যোগ। যাচ্ছি সোহরাব হোসেনের কাছে, পাহাড় নওকা। আমরা অনুষ্ঠান শেষ করে চলে এসেছি। আপনি 30 মিনিটে আপনার যদি কোনো পরামর্শ থাকে বা কোনো মন্তব্য থাকে বলতে পারেন। সোহরাব হোসেন। ধন্যবাদ। আসলে স্যার যেটা বললেন যে আমরা আসলে চেষ্টা করেছি সরকার কর্তৃক প্রণীত নির্দেশনা গুলো সব জায়গায় পৌঁছে দেওয়া বা সেই নির্দেশনার আলোকে আমাদের দায়িত্বগুলো পালন করা, কিন্তু এখানে মূল সমস্যা যেটা দাঁড়িয়েছে যে করোনা এই ভাইরাসটা তো একটা অদৃশ্য ভাইরাস। চাণক্য আজ থেকে অনেক বছর আগে বলে গিয়েছিলেন যে হচ্ছে গিয়ে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হলে নিজেকে লুকিয়ে যেতে হয়। অথচ মানে বিষয়টা এমন দাঁড়ায় আমরা যখন কোথাও অভিযানে যাই আমাদের গাড়ি যতক্ষণ ওখানে থাকে মানুষজন তখন হয়তো বা চলে গেল, সরে গেল, গাড়িটা সরে আসার পরেই আমরা জানতে পারি ওখানে আবার লোক জড়ো হয়েছে। তো সচেতনতা ছাড়া এই
মহামারী থেকে আমাদের আসলে বের হয়ে তার আসা মানে কোনো আসলে উপায় নেই। সেলফ অ্যাওয়ারনেস হতে হবে, আমাদের সচেতনতা ছাড়া কোনো উপায় নেই। শামীমা রানী, আপনার কোনো পরামর্শ বা কোনো কিছু বলার আছে? 30 সেকেন্ড। তা এসিলেন যে বিষয়টা বললো, আমরা আসলে ওই একই মেকানিজম এখানে ফলো করছি, যে না আমাদের এখানে যেটা হচ্ছে একই সাথে আমরা সচেতনতার জন্য আমাদের মাইকিং এবং লুট লেভেলে যারা জনগণ আছে সবাইকে এটার এই যাত্রার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছি। একই সাথে কিন্তু পাশাপাশি আমরা আইন প্রয়োগ করছি সমান্তরে, যে যার যে ক্ষেত্রে প্রযোজ্য, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা প্লাস মাস্ক না পরা। আমাদের কিন্তু একদম ফুল টাইম আমাদের প্রশাসনের যারা কর্মকর্তারা মাঠে থাকে, ধরেন সকাল পর্যন্ত হয়তো ইওনো মাঠে থাকে মোবাইল কোড করে, এবং দুপুর থেকে ঠিক আছে, সন্ধ্যা তার মানে পর্যন্ত আসলে এসএলআর থাকে আসলে ফুল টাইম। সেলফ অ্যাওয়ারনেস এর উপরে কিছু নেই। জি যাচ্ছি কিশোরগঞ্জের সিভিল সার্জন ডক্টর মুজিবুর রহমান, 1 মিনিটে আপনার পরামর্শ বা এই সময় আসলে কি করতে হবে। আপনার আনমিউট করে বলতে হবে, আপনার এটা মিউট করা আছে মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ। জি ধন্যবাদ। আসলে আমাদের কালিহাতির ইউনো মহোদয় যে উদ্যোগ নিয়েছেন এবং হসপিটাল যে ডিজিটালাইজেশনের যে সার্ভিসটা, এটা আমি মনে করি যে অবশ্যই প্রশংসার দাবিদার। আর আপনি 1 মিনিটে যেটা বলতে বলেছেন সেটা আসলে আমরা সবাই কিন্তু সব ডিপার্টমেন্ট আমরা জানি যে আমাদের কি করতে হবে, শুধু বাস্তবায়ন। যে বাস্তবায়নের মধ্যে আমরা যেটা পারছি না সেটা হচ্ছে ব্যাপক হারে আমাদের গণসচেতনতা। মানুষ কিন্তু এখনো এখনো এটার ভয়াবহতাটা আমি মনে করি যে উপলব্ধি করতে পারছেন না তারা এখনো। আমরা যদি বাইরে বের হই আমরা 100% মাস্কটা এনশিওর করতে পারিনি এখনো। সেটার জন্য আমার মনে হয় যে শুধুমাত্র মাস্কটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে অনেক সংক্রমণ প্রতিরোধ করা যাবে। পাশাপাশি যে আমি যেটা বললাম যে প্রোটোকল, যে অফিস কিভাবে চলবে, আমাদের যেহেতু অনেক দিন আমাদের এসিলেন সাহেব বলেছেন যে আমাদের কতদিন এটার মোকাবেলা করতে হবে আমরা কিন্তু জানি না। যেহেতু সেটা যদি 1 বছর বা 2 বছর আমাদের এটার সাথে যুদ্ধ করতে হয় তাহলে আমাদের স্বাস্থ্য বিধিগুলো মেনে মেনে আমাদের স্বাভাবিক সকল কার্যক্রমই কিন্তু চালাতে হবে। আমাদের অভ্যাসগুলোকে রপ্ত করে ফেলতে হবে যে আমরা মানে আমাদের অভ্যাসে জি জি সবাই পরিবর্তন আনতে হবে। আমাদেরকে আসলে সেলফ অ্যাওয়ারনেস এর বাইরে কোনো আসলে নেই, এটা অদৃশ্য শত্রু। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি শামীমা নিপাকে, ধন্যবাদ সৌরভ হোসেনকে, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুজিবুর রহমানকে। আর বেশি ধন্যবাদ হলো শামীমা নিপাকে, কারণ আপনার কালিয়াতি উপজেলাতে আপনারা যে দুটি আসলে পদক্ষেপ বাস্তবায়ন করেছেন এগুলো আসলে প্রশংসার দাবি রাখে। এবং এইভাবে যদি আসলে সারা দেশে আমরা নিরাপদে করোনা ভাইরাসের স্যাম্পল সংগ্রহ করতে পারি, পাশাপাশি করোনায় আক্রান্ত রোগী এবং করোনা আক্রান্ত বহির্ভূত রোগীদের যদি আমরা চিকিৎসা সেবা নিরাপদে নিশ্চিত করতে পারি তাহলে আমার মনে হয় পুরো বাংলাদেশ একসঙ্গে জেগে উঠতে পারবে এবং আমরা খুব সহজে সকলেই নিরাপদ থাকবো। আশা করব সরকার এদিকে দৃষ্টি দিবেন এবং কালিহাতির যে উদ্যোগটি ওনারা যে দুটি মডেলের কথা বললেন এই দুটি মডেলের প্রতি সবার দৃষ্টি কাড়বে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আজকে এইখানেই শেষ, দেখা হবে আগামী শনিবার। ধন্যবাদ।